আজকে আমরা একটা আইএস পড়বো, যে আইএসটি হচ্ছে আমাদের ডে টু ডে অপারেশনে লাগে। হ্যাঁ, অলমোস্ট ধরেন আমি স্পেশালি আমার অডিটিং এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? প্লিজ। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। তো আমি যেটা বলছিলাম, আমার অডিটিং এক্সপিরিয়েন্স থেকে বলে আমি দেখেছি যে 10টা কোম্পানি অডিট করতে গেলে তার ভিতরে আপনার হচ্ছে অলমোস্ট 8টা কোম্পানির কোনো না কোনো ভাবে আপনার ইয়ে লাগে। হ্যাঁ, আপনার হচ্ছে এই IS 8 ফলো করতে হয়। তো আমি জানি না আপনাদের সেম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা। আপনারা কেউ আমাকে একটু শেয়ার করবেন যে কারোর কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে এই এই IS 8 এর অ্যাপ্লিকেশন করেছেন? যদি কারো থেকে থাকে বলেন, না থাকলেও বলেন নাই। আমরা ডিসকাস করবো আজকে, বাট আমি জাস্ট আপনাদেরকে জিজ্ঞেস করছি যে নাই স্যার আপু। নাই না। আচ্ছা, গুড। তাহলে কন্টেন্টটা কি জানেন যে আপনার এই যে IS 8 এর কন্টেন্টটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো কোনো কারণে এটা আপনাদের আসলে জানা নেই। সো ইটস অপরচুনিটি যে আমরা সবাই ডিসকাস করব, একসাথে পড়বো। এখন আমরা, আপনারা বলেন তো কেউ একজন, এখন যেটা কোশ্চেন করবো সবাই পারবেন, সেটা হচ্ছে আমরা IS 1 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দুইটা জায়গায় একটা কমন জিনিস পড়েছি, যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি কি কম্পোনেন্ট থাকে, কি কি জিনিস আমাদের দেখাতে হয়, মাস্ট প্রেজেন্টেশন করতে হয়, বলেন তো। চারটা রিপোর্ট, আপনার ফাইন্যান্সিয়াল সাউন্ডটা অনেক লো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল। হ্যালো স্যার, হ্যাঁ শুনতে বলেন, পাচ্ছেন? জি। হ্যাঁ হ্যাঁ বলেন। ব্যালেন্স শিট, হুম। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হ্যাঁ। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, জি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর হুম। নোটস। আচ্ছা, এটা ঠিক আছে, আপনার হয়েছে, বাট আরেকটু সুন্দর করে বলবেন। সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা আপনি ইয়ে করবেন। হ্যাঁ, এটা আপনি হচ্ছে আপনাকে এটা বলতে হবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এটা বলতে হবে। যেটাকে ব্যালেন্স শিট বলছেন, ঠিক আছে, ব্যালেন্স শিট বললেও চলে, বাট আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, যে জানে না, ধরেন যে আপনার ইন্টারভিউ নেবে উনি যদি না জানে যে এই কি বলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল বলাটা খুব বেশি বড় অপরাধ না, এটা যদি কেউ না জেনে থাকে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জায়গায় ব্যালেন্স শিট বললে খুব বড় অপরাধ হবে না, এরকম কেউ যদি আপনার ইন্টারভিউ নেয়, এরকম প্রচুর লোকজনকে আমি মার্কেটে পাই যারা নিজেরা ক্লিয়ারলি না জেনে আপনাকে বলবে কেন আপনি ব্যালেন্স শিট বলছেন। সো ফার্স্ট অফ অল, যেটা পোশাকি ফর্মাল নাম এখন আছে, সেটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। দেন স্টেটমেন্ট অফ স্টেট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কান্ট্রিজ ইনকাম। আপনি ইকুইটি স্টেটমেন্ট যেটা বললেন, ওটার নাম হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট। হ্যাঁ, নাম হচ্ছে চেঞ্জ ইন। ওই জন্য এটা আমরা কনসোলিডেটেড স্টেটমেন্ট ক্যাশ ফ্লো তার আগেরটা। এই দেখেন, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, একদম স্পেসিফিক বলবেন যে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। কনসোলিডেটেড ভিন্ন কারণ, এটা হচ্ছে দুইটা কোম্পানি মিলেছে, এই জন্য এটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। উপরেগুলো আপনারা বলেছেন। আর এইটার নাম নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই যে ক্যাশ ফ্লো তো আমরা জানি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। আর এটাকে বলা হয় নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন এই নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে আপনারা খেয়াল করে থাকবেন, আমরা যদি একটু ভিতর ডিটেইলে যাই, সেটা হচ্ছে এইখানে কিছু জিনিস থাকে, যেমন প্রথমেই থাকে একটা কোম্পানির হচ্ছে কর্পোরেট প্রোফাইলটা থাকে, ওইটা কি PLC নাকি LTD এটা থাকে। তারপরে আপনার হচ্ছে কত সালে কোন আইন অনুযায়ী করা, কত সালে করা, এইসব কমন ইনফরমেশন আমরা এটা সবাই জানি, যেটা কমন। দেন আর একটা জিনিস থাকে, সেটা কি, এটাকে বলা হয় হচ্ছে অফিসের অ্যাড্রেস। হ্যাঁ, এই অফিসের অ্যাড্রেসটা লাগে, আমরা জানি যে অফিসের অ্যাড্রেসটা ইজ মাস্ট। রেজিস্টার অফিস, ফ্যাক্টরি এগুলো থাকে, এগুলো দিতে হয়, কমন নেচারের। এরপর দেখেন নেচার অফ বিজনেস। নেচার অফ বিজনেস কি, এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি এগুলো বলা আছে।
এরপর দেখেন স্টেটমেন্ট অফ প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার বেসিসটা কি, এই বেসিসটার কতগুলো আইন কানুন বলা আছে। এই যে দেখেন আপনার নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুরু, যেটার ভিতরে পলিসি, আপনি অ্যাকাউন্টিং এর বেসিস অফ মেজারমেন্ট কি হবে, দিস ইজ ইওর পলিসি। এটা আপনার পলিসি যে আপনি বেসিস অফ মেজারমেন্ট কি করবেন। বেসিস অফ মেজারমেন্ট হচ্ছে আপনি বলছেন যে দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ হ্যাভ বিন প্রিপেয়ার্ড অন দ্য হিস্ট্রিক্যাল কস্ট বেসিস ইনভেন্টরির ক্ষেত্রে। আর মেথডটা কি, মেথড হয়েছে হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট মেথড, আর মেজর্ড অ্যাট লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল, এটাকে বলে NRV। ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটি, এটা যেটাকে আপনি যেটা ইনভেস্টমেন্ট করছেন, সিকিউরিটি কিনেছেন, ইনভেস্টমেন্ট সিকিউরিটি মানে স্টক মার্কেট থেকে শেয়ার কিনেছেন, সেগুলো হচ্ছে ফেয়ার ভ্যালুতে করতে হবে। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এটা হচ্ছে IS 28, IS 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। এটা ক্ষেত্রে বলছে মেজর্ড ইউজিং ইকুইটি মেথড, ট্রানজেকশন রিসিভেবল হুইচ হ্যাভ বিন মেজর্ড অ্যাট রিয়েলাইজেবল ভ্যালু, এটা হচ্ছে রিসিভেবলের ক্ষেত্রে বলছে। তাহলে এই যে যতগুলো কথা দেখলেন এখানে, এই জিনিসগুলোকে কি বলে বলেন, এই যে আমরা যে একটু আগে যে জিনিসগুলো পড়লাম এখানে, একটা পড়লাম, এরকম আরো আছে, ফাংশনাল কারেন্সি, এস্টিমেট এন্ড জাজমেন্ট, হ্যাঁ, এগুলো কি বলে বলেন। স্যার এগুলো কি অ্যাকাউন্টিং পলিসি? এক্স্যাক্টলি, যেমন ধরেন আমার অ্যাকাউন্টিং পলিসি, যে আমার প্রতিষ্ঠান গোয়িং কনসার্ন হলে আমি একরকম প্রেজেন্ট করব, সিগনিফিকেন্ট, এই যে অ্যাকাউন্টিং পলিসি দেখেন, এই যে পলিসিগুলো শুরু, হ্যাঁ, আমরা তো উপরে কিছু ফান্ডামেন্টাল বেসিক ডিসকাশন করলাম, অ্যান্ড দেন পলিসিগুলো আলাদাভাবেই পরে বলা আছে। তো এখন এই যে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার ভিতরে জেনেরিক কিছু ইনফরমেশন আছে যেটা কোম্পানির ক্ষেত্রে মানে সেই কোম্পানি স্পেসিফিক, এবং তারা বলেও দিছে তাদের হচ্ছে এস্টিমেট করার জাজমেন্টটা কি এবং গোয়িং কনসার্ন। এরপরে আরো কিছু এডিশনাল, এবং মূলত এখান থেকে পলিসি নোট শুরু। কি বলা হচ্ছে, দ্য অ্যাকাউন্টিং পলিসি সেট আউট বিলো হ্যাভ বিন অ্যাপ্লাইড কনসিস্টেন্টলি। এটা ইম্পর্টেন্ট, কিভাবে ইম্পর্টেন্ট এই টার্মটা আপনি দেখেন, আইএস পড়ার ভিতরে অনেক মজা আছে। এই যে কনসিস্টেন্টলি এখানে পড়লেন, এই কনসিস্টেন্টলি আসছে থেকে, এটাও আসছে IS 8 থেকে। আইএস IS 8-এই কিন্তু বলছে যে আপনার পলিসিগুলো হতে হবে, আমি একটু পরেই দেখাচ্ছি মেইন জিনিসটা, আমি একটু প্র্যাকটিক্যালি বলছি। তো আপনাদের যাদের যাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, কালকে তো অফিস বন্ধ, পরশুদিন বা সফট কপি থাকলে আপনাদের যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবেন, এরকম কিছু সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস আছে। সেই পলিসিতে দেখবেন একটা মেজর জিনিস হচ্ছে যে এই পলিসিটা কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট মানে কি বলেন তো? ত্রুটিপূর্ণ, সামঞ্জস্যতা। না, সঙ্গতিপূর্ণ স্যার। না, কনসিস্টেন্ট মানে মানে কি? স্যার লাস্ট ইয়ার, ধারাবাহিকতা, ধারাবাহিকতা বলতে লাস্ট, পারি। ধারাবাহিক, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ধারাবাহিকভাবে। ধরেন আরো আরো সুন্দর করে বুঝাই দিই, ধরেন IS 2, IS 2 আপনাদের কারো কারো হয়েছে, কারো কারো হয়নি, কোনো অসুবিধা নেই, যাদের হয়নি তাদের আমি, আর আমার একটা সুবিধা হচ্ছে কি, আপনারা ক্লাসের আগে চেষ্টা করেন, ইনফ্যাক্ট আজকে আমরা একটু পরে আলাপ করব যে নেক্সট ক্লাসগুলো আমরা কোন সাবজেক্টের উপর নিব, তাহলে ওইটা একটু দেখে নিন, আর এমনি অসুবিধা নেই। এখন বলার পরেও যদি আপনি এই IS 8-এর আগের একটা দুইটা ভিডিও দেখেন, লাভ হবে কি, আজকের কনটেক্সট, আজকের আলোচনা, আজকের মুড, আজকের পার্টিসিপেন্ট অনুযায়ী যেভাবে বলছি, আর একদিন হয়তো অন্যভাবে বলছি, দুটাই রাইট, বাট ওইখানের কোশ্চেন অনুযায়ী কিছু কিছু জিনিস এডিশনাল আসছে, সেই জন্য একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। তো যে কোশ্চেনটা ছিলাম যে IS 2 অনুযায়ী আপনার দুইটা, আপনার মেথডের ভ্যালু কি, ভ্যালুমেশন মেথড হচ্ছে NRV, নেট রিয়েলাইজেবল ভ্যালু, আর একটা হচ্ছে আপনার হচ্ছে যেটাকে বলে লোয়ার অফ কস্ট মার্কেট, LCM, লোয়ার অফ কস্ট মার্কেট। আর একটা কি আছে, ওয়েটেড অ্যাভারেজ মেথড। আর একটা আছে কি, ফিফো। তো বলেন তো লিফো নাই কেন? স্যার বাদ দেওয়া হয়েছে 2003 সালে। হ্যাঁ, এই তো আপনি সুন্দর করে শুনেছেন, থ্যাংক ইউ সো মাচ। দুই হাজার লিফোটা, তিন সালে বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, 2003 সালে এটা বাদ দিয়ে দিছে, আপনারা এটা জানেন, তার মানে আমরা এটা ক্লিয়ারলি ফাইন। তো যারা এটাকে অন্তত কোন সালে বাদ দিছে, কিভাবে বাদ দিছে, জিনিসটা যখন জানেন, তখন কিন্তু ইটস গুড যে না, আমি ভাল লাগলে এখন আজকে ক্লাসটা পড়তে অনেক ভালো লাগবে যে আপনারা একটা খুব স্পেসিফিক অ্যান্সার দিতে পারছেন যে লিফোটা নাই। তো এই যে আপনি এখন তো অপশন কয়টা অপশন বললাম, ওয়েটেড অ্যাভারেজ বা LCM যেটাকে বলে, বা নেট রিয়েলাইজেবল ভ্যালু, আর একটা ওয়েটেড অ্যাভারেজ, একটা ফিফো। এখন এখানেই কিন্তু বলে দিচ্ছে যে সে ইনভেন্টরি ভ্যালুয়েশন করবে কোথায়, এই দেখেন এখানে কিন্তু দিস ইজ অলসো এই সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি, এটাও কিন্তু এই নিচে আনলেও পারতো, একই কথা। এখানে দেখেন ক্লিয়ারলি বলা আছে যে যে বেসিস বেসিস অফ, দেখেন আমি একটু আগে একবার বললাম, একটু ক্লিয়ার, বেসিস অফ দ্য
ফর দ্য ইনভেন্টরি হচ্ছে কি হবে, লোয়ার অফ কস্ট অর মার্কেট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু, যেটাকে আমরা দুইভাবে বলি, এলসিএম বলি, লোয়ার অফ কস্ট অর মার্কেট বা এন নেট রিয়েলাইজেবল ভ্যালু, জিনিসটা একই জিনিস যেভাবে করেন। এইটা আপনার আপনার IS2 এর ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, তাহলে এইটাও আপনার পলিসিতে বলা আছে। এই জিনিসগুলোই হচ্ছে, এবার আসেন, আপনারা IS8 এর টাইটেলটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাকাউন্টিং পলিসিস, তাহলে অ্যাকাউন্টিং পলিসি সেট করবেন কিভাবে সেটা বলা থাকবে, ফার্স্ট থাকবে অ্যাকাউন্টিং পলিসি কিভাবে সেট করবেন। সেকেন্ড থাকবে যদি অ্যাকাউন্টিং পলিসি কোনো কারণে চেঞ্জ করতে হয় সেটা কিভাবে চেঞ্জ করবেন, সেটা চেঞ্জ করতে গেলে কি এটা কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কারেকশন করবেন বা কারেকশন করতে হবে কিনা আদৌ। তাহলে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি ফার্স্ট। দেন হচ্ছে অ্যাকাউন্টিং এস্টিমেট, দু একটা এস্টিমেট বলেন, কি কি এস্টিমেট চেঞ্জ আছে বলেন, একটা বা দুইটা এক্সাম্পল দেন আপনারা এস্টিমেট সম্পর্কে। স্যার, ডেপ্রিসিয়েশন মেথড, ব্যাড ডেট পার্সেন্টেজ। ডেপ্রিসিয়েশন মেথড না, এস্টিমেট ডেপ্রিসিয়েশন মেথড না, ডেপ্রিসিয়েশন মেথড পলিসি, কিন্তু আপনার কত বছর অ্যাসেটটা যাবে, কত বছর অ্যাসেটটা যাবে, এইটা হচ্ছে এস্টিমেট। এস্টিমেট মানে তো বুঝতেই পারছেন, এস্টিমেটের বাংলা কি সেটা বলেন আগে, তাহলে বুঝতে আরো বুঝা দিচ্ছি। এস্টিমেটের বাংলা কি? বরাদ্দ। অনুমান না না, করে স্যার। হ্যাঁ ধারণা অনু- করা। হ্যাঁ, ধারণা অনুমান করা। ভিত্তিক, ধারণা করা। রাইট রাইট, অনুমান। হ্যাঁ অনুমান ভিত্তিক একটা কনক্লুশন টানার চেষ্টা করা। যেমন আপনাকে যদি বলে যে এই বিল্ডিংটা করতে একটা এস্টিমেট দেন তো কতটুকু এই খরচ হতে পারে, আপনাকে বলেন তো যে একটা এস্টিমেটেড টাইম দেন তো যে আপনি কবে নাগাদ নেক্সট ঢাকায় আসবেন বা ঢাকা থেকে যাবেন, এই যে এক্সপেক্টেড ডিসকাশন এস্টিমেট বলে। তাহলে প্রথম হচ্ছে যে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, এরপরে আছে অ্যাকাউন্টিং এস্টিমেট। অ্যাকাউন্টিং এস্টিমেটের ভিতরে আছে আপনার একটা অ্যাসেট কিনলে সেটা কত বছর চলবে, এটা একটা অ্যাকাউন্ট এস্টিমেট, যে কত বছর চলতে পারে হিসাব করতে হয় ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ আলোচনা করে। আর একটা অ্যাকাউন্টিং এস্টিমেট হতে হয় যে আপনি বাকিতে প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি বাকিতে প্রোডাক্ট সেল করলে আপনাকে এস্টিমেট করতে হয় যে আপনি যদি 100 টাকা বাকিতে সেল করেন, 100 টাকা বাকিতে সেল করলে তার ভিতরে আনকালেক্টেবল, এটা কালেকশন করতে পারবে না এরকম কতটুকু হওয়ার সম্ভাবনা থাকে। লেটস সে আমি যে লাস্ট গ্রুপে চাকরি করেছিলাম, সুপার স্টার গ্রুপ, SSG, তে 2014 সালের আগ পর্যন্ত আপনার কোনো অ্যাকাউন্টিং এর এই যে একটা মেজর জিনিস যে অ্যাকাউন্টিং এস্টিমেট, যে আনকালেক্টেবল পার্সেন্টেজ ধরা ছিল না। তার মানে ওনাদের ডিস্ট্রিবিউটররা হয়তো কম, ধরেন ডিস্ট্রিবিউটার আছে 1,000, 1,000-এর ভিতরে হয়তো এক বছরে একজন ডিস্ট্রিবিউটর হয়তো টাকা দেয়নি, খুব রেয়ার, কম দিত, মানে কালেকশন রেট ভালো। তার মানে এটা এনশিওর করা যায় না যে 100%ই কালেক্ট হতো। তো তখন প্রথম বছর আমরা যখন এটা রাখলাম যে না, অন্তত যদি কম হয় 0.25%, মানে হচ্ছে 100 টাকার ভিতরেও, 100 টাকার ভিতরে 25 পয়সা, 100 টাকা 1 টাকা হলে 1.25, এটা এস্টিমেট করলাম। এরপর দেখলাম না, যেহেতু অ্যাগ্রেসিভ মার্কেটিং সেল, মানে মার্কেটিং টিম একটু অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন বাড়িয়ে দিয়েছে, সেলসের লোকজন একটু মানে অ্যাগ্রেসিভলি সেল করছে, তখন মাঝে মাঝেই দেখা যায় হঠাৎ করে লোকজন আপনার ডিস্ট্রিবিউটর বা শোরুম অফ করে চলে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, লিটিগেশনে যেতে হচ্ছে, তাদেরকে হচ্ছে মানি স্যুট মামলা করতে হয়। মানি স্যুট মামলা করার অনেকগুলো প্রসেস, প্রথমে নোটিশ দিতে হয়, উকিল নোটিশ, এটা একটা প্রসেস ফলো করে করতে হচ্ছে। তখন এটা বাড়িয়ে 0.50, মানে 100 টাকায় 50 পয়সা পাবে না, এরকম একটা এস্টিমেট করলাম। এবং এই ফার্স্ট 2014-এ এসে আমি জয়েন করার পরপরই এই যে একটা বলে, এইটাকে আবার, এই যে অ্যাকাউন্টিং এস্টিমেট, এইটাকে আইএফআরএস, আইএফআরএস 9 কি বলতে পারবেন? আইএফআরএস 9টা কি? ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ আচ্ছা জি, থ্যাংক ইউ। এই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা ব্যাংক, এই ব্যাংকের এটাকে বলে এক্সপেক্টেড ক্রেডিট লস। হ্যাঁ, এক্সপেক্টেড ক্রেডিট লস মানে কি জানেন, ধরেন ব্যাংকের কতটুকু টাকা, ব্যাংক কি করে, মানুষের কাছ থেকে টাকা জমা রাখে, হ্যাঁ, এটা তার হচ্ছে লেন্ডিং কস্ট, আবার সেই টাকাটাই মানুষকে দেয়, হ্যাঁ, অন্যদের, মানুষ মানে বলছে যে প্রতিষ্ঠান ব্যক্তি এরকম, আবার প্রতিষ্ঠান ব্যক্তিকে লোন দেয়। যে টাকাটা সে অন্যের কাছ থেকে জমা রাখে এটাকে তার তার জন্য বড়োইং কস্ট, আর যেটাকে দেয় এটা হচ্ছে লেন্ডিং কস্ট। এখন এই এই- এখন সে লেন্ডিং যে টাকাটা দেয়, লোন যে দেয়,
সেই লোন যে দেয়ার সবার টাকা যে আসে না, এই যেটুকু না আসার সম্ভাবনা এটাকে বলে এক্সপেক্টেড ক্রেডিট লস। এটা একটা ফর্মুলা আছে। এখন এটা IFRS 9 ব্যাংকগুলো ফলো করতে পারে নাই, বিকজ বাংলাদেশ ব্যাংকের কিছু BRPT সার্কুলার দিয়ে বলেছে যে লোন ক্লাসিফিকেশন কিছু নিয়ম নীতি চেঞ্জ করে করছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে বা IFRS 9 অনুযায়ী এক্সপেক্টেড ক্রেডিট লস বলে, আর আমরা অ্যাকাউন্টিং এটা কি বলি বলেন তো? ওই যে 0.25% রেখেছিলাম বা 0.5 রাখছিলাম, অ্যাকাউন্টিং এর জন্য ম্যানুফ্যাকচারিং বা অন্য অর্গানাইজেশন কি করি, এর কি নাম দিই বলেন তো? ব্যাড ডেপ্ট। ব্যাড আমরা ডেট। বলি ব্যাড ডেপ্ট না, বলি অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের ডিফারেন্সটা কি? অ্যালাউন্স ফর ব্যাড ডেট আর ব্যাড ডেট, এটা দুটো স্যার ডিফারেন্স। একটা ইনকাম স্টেটমেন্টের পার্ট, একটা ব্যালেন্স শিটের পার্ট। আপনি ওভাবে না বলে আরো সুন্দর করে বলেন, অন্য কিভাবে বলা যায় বলেন। এখনো অ্যান্সার হয় নাই। স্যার আপনারা সব একটা আপনারা এক্সপেন্ডিচার সব আর একটা থিওরিটিক্যালি জানেন। হ্যাঁ, জি বলেন। স্যার একটা এক্সপেন্ডিচার আর একটা প্রভিশনাল, যেটা হচ্ছে প্রত্যেক মাসে চার্জ হয় ওটা হয়তো স্যার না, এটাও হয়নি, এটাও হয়নি, না। এখনো হয়নি। আমি বলছি ব্যাড ডেটটা কি, আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটটা কি? ব্যাড ডেটটা হচ্ছে মানে কোনো এস্টিমেট বছরে একটা খরচ, আর প্রভিশন হচ্ছে লোকের আপনার এটা মানে দীর্ঘদিন ধরে চলবে আর কি, যেখান থেকে আমরা ব্যাড ডেট গুলো সমন্বয় করতে পারি। সমন্বয় না অন্য কিছু? এরপরে কি বলে, সমন্বয় বলে নাকি রিটেন অফ বলে, কি বলে বলেন তো? মানে মোট কথা, জিনিসটা আমি যেভাবে জানতে চাচ্ছিলাম, হয়তো আপনারা রাইট, আপনারা প্রত্যেকে হয়তো ঠিক কথাই বলছেন, বাট আমি একটু ভিন্নভাবে জানতে চাচ্ছিলাম। আমি জানতেছি এরকম, ধরেন আপনি 100 টাকা, আমি যে বললাম 100 টাকা সেল করলে আমি সুপারস্টার গ্রুপের জন্য বলছিলাম যে 0.2% হচ্ছে প্রভিশন করতে হয়। প্রভিশন করার এন্ট্রিটা হচ্ছে ডেট ব্যাড ডেপ্ট এক্সপেন্স, লেটসে লেটসে 100 টাকা, বা আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এটা হচ্ছে 100 টাকা। তো এখন এই জিনিসটা, দিস ইজ অ্যান এস্টিমেট। এখন এই বছর শেষে দেখলাম এর থেকে 30 টাকা নিশ্চিত হয়ে গেছি আমি। তাকে উকিল নোটিশ দিয়েছি, আমার অ্যাডমিন টিম ট্রাই করেছে, আমার লিগেল টিম ট্রাই করেছে, লোকাল OC, SP, ট্রেড বডি সবার মাধ্যমে চেষ্টা করেছি, চেষ্টা করে দেখছি এই লোককে ট্রেস করা যাচ্ছে না। কত? 30 টাকা। তখন আমি করব কি, এই অ্যালাউ ব্যাড ডেট তো অলরেডি ইনকাম স্টেটমেন্টে চলে গেছে, আর এই অ্যালাউন্স ফর ব্যাড ডেট এটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয় ব্যালেন্স শিটে, যেটা অনেকে বলছিলেন যেটা ব্যালেন্স শিট আইটেম, কিন্তু ব্যালেন্স শিট আইটেম ঠিক আছে, বাট আমি এইভাবে অ্যান্সারটা চাচ্ছিলাম। তারপরে কি হয় তখন, এই 30 টাকা যখন হয় তখন অ্যালাউন্স ফর ব্যাড ডেট হয় ডেবিট 30 টাকা, আর ক্রেডিট কি হয়? ক্রেডিট কি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। এটা জানা জিনিস, সবাই জানে, কিন্তু বলতে যেয়ে কিন্তু একটু কনফিউশন কাজ করে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি যখন আপনি একটা এস্টিমেট করলেন যে 0.5% করলে কত আসে, দিস ইজ অ্যান এস্টিমেট, অ্যান্ড তার রেজাল্টে একটা প্রভিশনিং করলেন, দিস ইজ প্রভিশন। আর যখন এই প্রভিশনের সংজ্ঞা হচ্ছে যে লাইবিলিটি লাইবিলিটি উইথ আনসার্টেন টাইম অ্যান্ড অ্যামাউন্ট। তার মানে আপনার এটা একটা লস হতে পারে, এটা একটা আপনার কন্টিনজেন্সি আছে, একটা কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, যে আপনি এই টাকাটা নাও পেতে পারেন, কিন্তু নিশ্চিত না যে 25%, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 25 পয়সা, 1000 টাকায় 2.5 টাকায়, 1000 টাকা বিক্রি করলে, 1000 টাকা বিক্রি করলে যে 2.5 টাকাই হবে, নাকি 1.5 টাকা হবে, নাকি 3 টাকা হবে, নাকি 5 টাকা হবে, ইউ ইউ এটা ঘটনা ঘটার আগে আপনি এটা নিশ্চিত হতে পারেন না, যে কারণে এইটা এস্টিমেট, এবং এস্টিমেট অনুযায়ী আপনি একটা প্রভিশনিং রাখেন। এরপরে অ্যাকচুয়াল, তো ধরেন প্রথম বছরে 100 টাকা করলেন, 30 টাকা আপনার ম্যাটেরিয়ালাইজ হলো, 70 টাকা আপনার ব্যালেন্স থাকলো। পরের বছর আবার করলেন 150 টাকা, তাহলে 70 টাকা ছিল, আবার করলেন 150 টাকা, তাহলে হয়ে গেল হচ্ছে 220 টাকা। এবছর রিটার্ন আপ যদি হয় হচ্ছে লেটসে 20 টাকা যদি হয়, তাহলে আপনি আবারও করবেন, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট হবে হচ্ছে 20 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 20 টাকা। এবার দেখেন, এখন আপনি দেখেন 2 বছরে প্রভিশনিং করছিলেন 70 প্লাস, সরি, করছিলেন হচ্ছে 100 প্লাস হচ্ছে 150, এটা আপনার জন্য প্রভিশন রেখেছিলেন 250, অ্যাকচুয়ালি হয়েছে 30 টাকা, একবার বাদ গেছে, একবার 20 টাকা, তাহলে 50 বাদ গেছে, 250 থেকে 50 গেলে 200 টাকা আপনার একটা ওভার প্রভিশনিং করা আছে, সো দ্যাট থার্ড ইয়ারে যে আপনি এই 0.5% কমিয়ে 0.15% করতে পারেন। ঠিক আছে, তার মানে আপনি এটা তখন আবার এস্টিমেটটা চেঞ্জ করলেন। আমার পয়েন্টটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? মানে প্র্যাকটিক্যালি আমি কিন্তু
কি করতে হয় কিভাবে করে একদম ইন ডিটেল বললাম। যারা জানেন তারা হয়তো বিরক্ত হচ্ছেন যে স্যার এত নিটিগিটিতে কেন বলছে, আর যারা জানেন না তাদের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ যে এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করে। এম আই ক্লিয়ার টু অল অফ ইউ? স্যার 0.5% দিকে কমিয়ে না বাড়িয়ে 1.5% করলাম, যেটা এস্টিমেট যে আমার এত টাকা হ্যাঁ অ্যালাউন্স ওইটা তো হবে মানে কেন। ভাই এটা তো আপনারা আপনারা খুব এমন এমন কোশ্চেন করেন। আমি বললাম 2.5% থেকে একটু কমায়, আমি এখন 1.5 করলাম, একটু কমাই দিলাম, তো এই কমানো বলছি। এখন অ্যামাউন্ট কত হবে এটা তো ভাই আমি এখন এত বেশি গেস করতে বসি নাই। আমি একটা বললাম যেহেতু আমার হাতে ওভার প্রভিশনিং হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল ব্যাড ব্যাড ডেট যেটা হচ্ছে তার থেকে হচ্ছে বেশি করে আমি প্রভিশন করছি, এই ট্রেন্ডটা আমি লক্ষ্য করতে পারলাম। যেহেতু ট্রেনটা একটু আপার এন্ডে আমি ধরে রাখছি সেই কারণে আমি একটু লোয়ার এন্ডে এস্টিমেট করে কমালাম। উল্টা যদি হতো প্রথম বছর যদি 100 টাকার প্রভিশনিং করলেন আর যদি অ্যাকচুয়ালি লস হতো 130, তাহলে 130 হলে প্রথম বছর তাহলে কি দেখা গেল যে আমি 100 টাকা প্রভিশন করছি কিন্তু অ্যাকচুয়াল লস হয়েছে 130 টাকা। তখনই কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই ওই অ্যাডজাস্টমেন্টটা পরের ইয়ারে করবেন, যে 0.25% না করে পয়েন্ট হয়তো 0.35 করবেন। সো এই অ্যাডজাস্টমেন্টটা যখনই নেগেটিভলি যাবে, যখনই কম প্রভিশন হবে, তখন অ্যাকাউন্টিং এস্টিমেট বলে যে ইউ ক্যান নট মানে রিডিউস দ্য লাইবিলিটি অর পটেনশিয়াল লাইবিলিটি অ্যান্ড দ্য এক্সপেন্স। তাহলে এক্সপেন্সও কমাইতে পারবেন না, লাইবিলিটিও কমাইতে পারবেন না। প্রবাবল লাইবিলিটি বা প্রবাবল লস যেটাকে আমরা বলি হচ্ছে আপনার যেটাকে বলি হচ্ছে কি কন্টিনজেন্ট লস বা কন্টিনজেন্ট লাইবিলিটি, সেইটা আপনি কোনোভাবেই কমাইতে পারবেন না। রেদার যখন আমার বাড়লো তখন আমি 2টা বছর দেখে ট্রেন্ডটা সেট করলাম, মানে কমানো যখন কম পড়ে যাবে তখন ইমিডিয়েটলি অ্যাকশন করতে হবে, কারণ ইউ নিড টু বি প্রুডেন্ট, ইউ নিড টু বি কনজারভেটিভ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ অ্যাকাউন্টিং সিস্টেম, যে অ্যাকাউন্টেন্টস আর বেসিকলি ফান্ডামেন্টালি একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ করবে, যেটাকে আমরা প্রুডেন্ট বলি, প্রুডেন্ট হবে। তাহলে তাহলে কি হবে, ভবিষ্যতে আমার ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা আমার উপর ট্রাস্ট রাখতে পারবে। পয়েন্টটা কি ক্লিয়ারলি বোঝা গেছে এখন? এখানে আর বেশি বলতে চাচ্ছি না, যেটুকু বলছি ফেয়ার এনাফ। বলেন তো কোনো এটার স্যার বিষয়ে জি স্যার জি একটু এটার বিষয়ে। যেটা স্যার ওই যে আপনি এখন বলেন যে 130 টাকা যদি লসটা হয়, হ্যাঁ যেটা বলেন না স্যার, হ্যাঁ সেক্ষেত্রে আপনি বললেন যে ইয়েটা কি জন্য বলে, পার্সেন্টেজটা বাড়ানোর জন্য। হ্যাঁ, পার্সেন্টেজ বাড়ালাম না কমাইলাম? 130 হলে বাড়াইলাম। যা ওটি তো বললাম স্যার 130। একশো সেক্ষেত্রে তিরিশ সেক্ষেত্রে 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 স্যার আপনি বললেন যে পরের ইয়ারে গিয়ে এটা কি অ্যাকশনে যাওয়ার জন্য মানে। হ্যাঁ, এটা তো আপনার মানে যে ইয়ারে ঘটলো আপনার ধরেন, হ্যাঁ, মানে বুঝেন আপনি এখনো মনে হয় বুঝেন নেই। আপনি প্রভিশনটা করলেন তো ধরেন অ্যাডভান্স, মানে প্রভিশনিংটা করলেন অ্যাডভান্স। জি স্যার। বছর শেষে এসে আপনি দেখতে পেলেন যে আপনি যেটুকু প্রভিশন রাখছিলেন তার থেকে লস বেশি হয়েছে, তখন তো আপনি এটাকে আপনার এই এস্টিমেটের ক্ষেত্রে তো আগের অ্যাকাউন্টসটাকে কেটে ছেটে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দেওয়ার প্রয়োজন হবে না। এইটা করবেন প্রসপেক্টিভ, সামনে অ্যাডজাস্ট করবেন, যে কারণে বাড়াবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কোশ্চেন বুঝছি, এখনই আপনি অ্যান্সার পাবেন। আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা এখানে আছে। এই দেখেন আমি একবারে সিনপসিস করে রাখছি এইটা, এটাই আপনার একদম মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। কি বললাম, আইএস এর কন্টেন্টটা, কন্টেন্ট অফ দ্য আইএস ইজ বেসিকলি, নেম অফ দ্য আইএস ইজ অ্যাকাউন্টিং পলিসি, এবং এই অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ এর ভিতরে আছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, এটা ইনহারেন্টলি আছে। চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট, এই যে এস্টিমেটের কথা বললাম। আর একটা কি বললাম, আর একটা লাস্টে বললাম এরর। তাহলে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট অনলি পলিসি, আর একটা এরর হলে কি করবেন, তিনটা। তো চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসিকে কি বলা হয়, রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট। এখন বলেন তো রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট মানে কি? স্যার বিগত বছরে যে সমন্বয় করে আসতে হবে, আস্তে আস্তে বিগত বিগত বছর বছর বা থেকে সমন্বয় করে বছরগুলো, করে আসতে হবে। বিগত বছর বা বছরগুলো, তার মানে জি জি স্যার। স্যার। wait করুন। যাদের আসলে বাসার কমন ক্রাউডেড প্লেসে আছেন তারা অ্যান্সার না করাটা ভালো, জানলেও করেন না, কারণ ওই হঠাৎ করে ফ্যামিলির বিভিন্ন সাউন্ড টাউন্ড চলে আসে, ইটস নয়েজি এবং ইয়ে যাই হোক। তো যেটা বলছিলাম যে রিট্রোস্পেক্টিভ আমি আসি 2025 সালে, 25-এর 30শে জুনে, জুন 30 হচ্ছে আমার অ্যাকাউন্টিং ক্লোজিং ডেট। আমি এখানে এসে যখন দেখলাম যে একটা ভুল করে ফেলছি গত পিরিয়ডে, মানে এই অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে হবে। তো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে চাইলে এখন ধরেন কি অ্যাকাউন্টিং পলিসি,
আমি ধরেন IS 2 অনুযায়ী রেখেছিলাম, IS 2 অনুযায়ী রেখেছিলাম হচ্ছে ফিফো। এখন দেখলাম আমার নেচার অফ বিজনেস অনুযায়ী ফিফোর চাইতে ওয়েটেড ওয়েটেড অ্যাভারেজ মেথডটা ভালো যাচ্ছে। এই যে আমি শিফট করলাম ফ্রম ফিফো মেথড টু ওয়েটেড অ্যাভারেজ, দিস ইজ মাই ভলেন্টারি পলিসি চেঞ্জ। এই যে আমি পলিসি চেঞ্জ করলাম, আমি অ্যাকাউন্টিং পলিসি এবং ভলেন্টারি করলাম, তখন এটা ইম্প্যাক্ট হবে রিট্রোস্পেক্টিভলি। কিরকম রিট্রোস্পেক্টিভলি? এই পলিসি সেট করছিলাম 2021 সালে, যদি করে থাকি তাহলে হচ্ছে এখন কারেক্টিভ মেজর করতে হবে 25শে জুন, যেটা তো কারেন্ট ইয়ারে কালেকশন হবেই, 24শে জুন কারেকশন হবে, 23শে জুন কারেক্ট হবে, 22শে জুন কারেক্ট হবে এবং 21শে জুন কারেক্ট হবে, মানে 21 সাল যেটা আসছে। তার মানে যখন আপনার কোনো পলিসি, খুব মনে রাখতে হবে, অ্যাকাউন্টিং পলিসি স্বেচ্ছায় বা ভলান্টারি লেভেলে আপনি চেঞ্জ করবেন, তখন এই ইম্প্যাক্টটা করতে হবে ওভার দ্য ইয়ার্স, যতগুলো পিরিয়ডে আপনি এটা ইম্প্যাক্টেড প্রত্যেকটা ইয়ার ক্লোজ করবেন। কিন্তু 21 সাল কারেক্ট করবেন, 22 সাল করবেন, 23 সাল করবেন, 24 সাল করবেন, 25 সাল তো অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে প্রেজেন্টেশন হবে কিন্তু 23টা হবে, সরি 25টা হবে, 24টা হবে, আর চব্বিশের জুন হচ্ছে লাস্ট ডেট। এটা ফাইন্যান্সিয়াল ইয়ার চব্বিশের লাস্ট ডেট কবে হচ্ছে? 30 জুন 2024। তাহলে এই এই ইয়ারের এই ইয়ারের ওপেনিং ডেট কবে বলেন তো? কত? 1 জুলাই স্যার। 1 জুলাই। তাহলে তখন এই যে যখনই আপনি চেঞ্জ করবেন পলিসি ভলেন্টারি লেভেলে, তখন জুন জুন 25 তো আপনার থাকবেই, জুন 25 হবে, জুন 30 25 আপনি দেখাবেন একটা কলামে, তার পাশের কলামে দেখাবেন জুন জুন আপনার হচ্ছে জুন 30 24 দেখাবেন, অবভিয়াসলি কারেক্টেড ফিগার। আর এর সঙ্গে এটাকে রিএস্টেটেড বলে, এটা রিএস্টেটেড। আর একটা রিএস্টেটেড আনবেন, সেটা হচ্ছে 1 জুলাই 2000 আপনার হচ্ছে 2023। হ্যাঁ, 2023-এর 1 জুলাই হচ্ছে আপনার আগের ওই বছরের ওপেনিং ডে। তাহলে এই যে 3 কলাম, যে প্রায় গল্প শুনেন যে 3 কলাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে হয়, এটার কারণটা হচ্ছে, এখন কি বুঝতে পারলেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এইটারই একটা প্র্যাকটিক্যাল ডেমো আপনাদের দেখিয়ে দিই। এটা প্রায়শই হয়, এটা রিএস্টেটেড করতে হয় অ্যাকাউন্টসটা, সেটা একটা প্র্যাকটিক্যাল ডেমো। বড় একটা কোম্পানি, যেটা আমি দেখাচ্ছিলাম স্কোয়ার ফার্মার মতো অনেক বড় কোম্পানি, আপনার সেই কাজটা করতে হয়েছে। দেখেন আপনারা, এই দেখেন এদের ফাইন্যান্সিয়াল পজিশন, মানে ইনকাম স্টেটমেন্টের কোনো কলামে কোনো পরিবর্তন নেই, ভুল যেটা ধরা পড়েছে সেই ভুলটা ধরা পড়েছে হচ্ছে ব্যালেন্স শিটে, অথবা যে কোনো কারণে রিস্টেট করতে হয়েছে, এই কারণে দেখেন, খুব খেয়াল করে থাকেন, এইটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জুন 30 2023, তাহলে এখানে জুন 30 2023 আছে, রিস্টেটেড ফিগার হচ্ছে জুন 30 2022, আর এই ইয়ারের ওপেনিং ডেট যেটা 1 জুলাই 2021, সেটাও রিস্টেটেড। সো প্র্যাকটিক্যালি একটা ডেমো দেখিয়ে দিলাম যে যদি অ্যাকাউন্টিং পলিসি ভলেন্টারি লেভেলে চেঞ্জ হয় অথবা কোনো এরর হয়, তাহলে এভাবেই করতে হবে। কিন্তু এস্টিমেট চেঞ্জ করতে হলে এটা করতে হবে না। এই যে দেখালাম না যে এস্টিমেটের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। দেখেন এই যে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ভলেন্টারি লেভেলে, বারবার ভলেন্টারি বলতেছেন, তাহলে আপনি বলতে পারেন না স্যার ভলেন্টারি বলতেছেন, তাহলে ম্যান্ডেটরি চেঞ্জটা কি হবে? এই কোশ্চেন কেউ করছেন না কিন্তু, মানে কিছু কিছু জায়গায় আপনারা কোশ্চেনটা করেন না। এটা এটা কি মাথায় আসলো না? আমি বারবার বলছি যে ভলেন্টারি চেঞ্জ, ভলেন্টারি চেঞ্জ, তাহলে ভলেন্টারি এগেনস্টে কি অব্লিগেটরি বা ম্যান্ডেটরি চেঞ্জ থাকতে পারে না? তো ম্যান্ডেটরি চেঞ্জ হলে কি হবে? কোনো আইডিয়া আছে? না স্যার। জি না হুম? স্যার। আচ্ছা, আমি আপনাদের একটা কথা না বলি। স্যার, হ্যাঁ, আমি আপনার একটা কথা বলি, হয়তো জাস্ট এটা অন্যভাবে নিয়েন না কথাটা। আপনারা যদি আমাকে অ্যালাউ করেন, আমি একটা কথা বলতে পারি, ইফ ইউ অ্যালাউ মি। অ্যালাউ করছেন? জি স্যার। জি আচ্ছা, বস অ্যালাউ। বলেন। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, সেটার অ্যালাউ করছে এই সেন্সে যে আমি আপনাদের হয়তো কেউ এই কোর্সটা হয়তো কেউ কোনো একটা কোর্সে সিএফও কোর্সের পার্ট হইলে আপনার 70,000 টাকা দিয়ে 1 বছরের জন্য একটা প্র্যাকটিক্যাল কোর্সে ভর্তি হয়েছেন, তাদের তো ভিন্ন কথা। 70,000 টাকা দিয়ে 11টা কোর্সে ভর্তি হয়েছেন, 1 বছর মেয়াদি একটা ডিপ একটা আপনার প্রফেশনাল কোর্স। কেউ কেউ পিএফএস এ ভর্তি হয়েছেন যারা হয়তো 10,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমি জানি না এক্স্যাক্টলি ফি কত, এটা বলার দরকার নেই, যেহেতু আপনারা ভর্তি হয়েছেন এক একজন হয়তো কোনো আর্লি বার্ডে হয়েছেন এটা, অথবা কেউ আইএসআইএফআরএস এর ডিপ্লোমা ভর্তি হয়েছেন, তাই না? এটাই তো আমি জানি যে আপনারা আপনাদের ক্লাসগুলো আমি নেই, বা আমাদের তারেক কামাল স্যার নিতেন যিনি হচ্ছে এফআরসি জয়েন করছেন, এখন একটু কম নিতে পারতেছেন কারণ এফআরসি নেওয়ার পরে এই মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে তার কিছু রেস্ট্রিকশন প্লাসই আসছে। তো যাই হোক, এখন আমি যখন এই আলাপগুলো করি মনে হয় যে আমার এইগুলো ইউটিউবেও আছে কিন্তু আপনারা দেখেন না, অথবা ক্লাসের সময়ও যেভাবে পড়াইতে চাই সেখানে মাঝে মাঝে এমন এমন গুরুত্বপূর্ণ কথা বলি, মনে হইতে পারে যে উনি বক বক করতেছে, শুনলাম কি শুনলাম না। বাট আমি আপনাকে খুব রিকোয়েস্ট করে বলবো, মাইনরলি বলবো যে এইটা আপনার প্রফেশনাল এক্সাম পাস করা, কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করা, অথবা আপনার এখানে তো সবাই সিএফও না, কেউ কেউ হয়তো সিএফও আছেন, কেউ কেউ মিড লেভেলে কাজ করেন, ওই প্র্যাকটিক্যালি যখন একটা সিএফও একটা ফাইন্যান্স টিম এই ধরনের প্রবলেমগুলো পড়বে, তখন যখন আপনি একদম আইএসএ রেফারেন্স দেন, আমি কিন্তু খুব বেশি যে একদম লাইন বাই লাইন পড়াই তা না, কিন্তু একদম সামারি করে টু দ্য পয়েন্ট কিছু ক্রিটিক্যাল টিপিক্যাল এবং খুব মানে একটু ইন্টারেস্টিং করে জিনিসটাকে ধরায় দেই, সেটা আপনি বলতে পারলেই কিন্তু কি পরিমাণ অ্যাপ্রিসিয়েট পাবেন। যারা অতীতে আমাকে ফিডব্যাক দেয়, আমার মেসেঞ্জারে কম, হোয়াটসঅ্যাপে যে কি পরিমাণ পজিটিভ ফিডব্যাক আসে আপনি চিন্তা করতে পারবেন না। এর কারণটা হচ্ছে আমি যেভাবে বলার চেষ্টা করি, ধরেন গত 22 বছর যা যা করছি, যা যা রিসার্চ করি, যেমন গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসরদের সাথে উইথ দ্য চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্টের মিটিং হলো। আজকে আবার বললাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে আপনার সেশন নিলাম, তাদের আমি গেস্ট অফ অনার ছিলাম, তাদের এমবিএ কোর্সের আমাকেই একমাত্র কিনোট স্পিকার হিসেবে রেখেছিল, কথা বললাম। তো এইসব জায়গাগুলো কথা বলি এবং এই বিষয়গুলো কিন্তু আমি খুব মাইনরলি মজা করে করি। তো কোশ্চেন হচ্ছে, মনে হইতে পারে যে এই কথাগুলো বললাম এবং একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে কিভাবে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট পড়তে হয়। তো এইটা কিন্তু আপনি যদি খালি এইটুকু বলতে পারেন যে যখন এই ডিসকাশনটা আসবে যে আপনার অডিটর যে বলতেছে যে ভাই তুমি তো একটা আইএস ঠিকমতো ফলো করো নাই, তো আইএস একটা যখন তুমি ফলো করো নাই, মানে ধর আপনার প্রতিষ্ঠান, ধর আমি অডিটে গেছি, আপনি XYZ কোম্পানির চাকরি করেন, আমি অডিটর, যে বললাম যে ভাই আপনি তো IS-12 ইনকাম ট্যাক্সের ডেফার্ড ইনকাম ট্যাক্সটা প্রপারলি করেন নাই। তো আমি যখন করেনি বলি তখন আপনি নিজে হাত হাত তুলে দিয়ে বলবেন যে ভাই আপনি আমার অডিট রিপোর্টটা কোয়ালিফাই করেন না। আমি উইদিন দ্য স্কোপ অফ দ্য আইএফআরএস আমি একটা কাজ করি, আমি যেহেতু ভুল করে ফেলছি, আমি তো এটা আমি না জেনেই ভুল করছি, কিন্তু ভুল তো পলিসিটা আমি প্রপারলি করতে পারিনি, আমার পলিসিতে ভুল আছে। আমি এটা করা দরকার ছিল হচ্ছে, এটা অ্যাপ্লিকেশন করা দরকার ছিল, কারণ আইএসআইএফআরএস পার্শিয়ালি কমপ্লাই করা যায় না। যদি আপনার যেসব আইএসআইএফআরএস গুলো আপনাকে মানতে হবে তার পুরোটাই মানতে হবে, এইটা মানেন ওইটা মানেন না, এটা হবে না। সো যেহেতু আপনি ভুল করছেন, না ভুল করে আপনি ম্যানেজমেন্ট বা আপনি ভুল করছেন মানেন নাই, সো এখন অডিটর এসে বললো যে আপনি নন কমপ্লায়েন্স উইথ IS-12 অ্যান্ড নন কমপ্লায়েন্স অফ IS-33 অ্যান্ড নন কমপ্লায়েন্স অফ IS-36, মানে ইম্পায়ারমেন্ট, ইপিএস ক্যালকুলেশন এবং IS-12 তিনটে জায়গায় নন কমপ্লায়েন্স, তখন আপনি হাত তুলে বলবেন যে ঠিক আছে আমি যদি ভুল করেছি, সো দিস ইজ মাই এরর, আর এটা এরর করেছি হচ্ছে পলিসির ভুলের কারণে। সো আমি যেহেতু এরর এবং হচ্ছে পলিসি চেঞ্জ দুইটাই হচ্ছে ভুল অথবা ইচ্ছা করে করি, যাই করি না কেন এটা দুইটারই রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হবে, অতএব আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে রিস্টেট করে আপনাকে দিচ্ছি, আপনি দয়া করে এটা কনসিডার করেন এবং আমার রিপোর্টটা কোয়ালিফাই করে দিন না। তাহলে দেখেন, এরর এবং এস্টিমেট, এরর এবং অ্যাকাউন্টিং পলিসি একই, এটাকে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হয়, অর্থাৎ এই 3 বছর যেটা কারেক্টেড রিএস্টেটেড 3 কলাম করে করতে হয়। কিন্তু প্রথম যেটা বলছিলাম যে আপনার হচ্ছে, আপনার কি বলছিলাম যে আপনার ডেপ্রিসিয়েশন কত বছর হবে, এটা 10 ইয়ার্স চলবে নাকি 9 ইয়ার্স নাকি 12 ইয়ার্স অ্যাসেটটা, অথবা আপনার আনকালেক্টেবল অফ ইয়ার অ্যাকাউন্ট রিসিভেবল বা এক্সপেক্টেড ক্রেডিট লস যেটাই বলেন না কেন, সেটা আপনি ধরেছিলেন হচ্ছে 0.25%, হয়ে গেছে একটু কম বেশি, সেটা কিন্তু এস্টিমেটের বিষয়, সেই এস্টিমেটটা চেঞ্জ হলে কিন্তু প্রসপেক্টিভ, অর্থাৎ আপনাকে ইয়ে করতে হবে না, রিট্রোস্পেক্টিভ দিতে হবে না। তাহলে এখানে আছে IS-8 এর কনসার্ন হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরর। তাহলে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি অলওয়েজ রিট্রোস্পেক্টিভ, আজকের পরে মুখস্থ করে ফেলবেন, এটা মানে এটা আর কেউ কোনো ভুলবেনই না। চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট অলওয়েজ প্রসপেক্টিভ।
আর এরর হলে রিট্রোস্পেক্টিভ, কিন্তু একটা কন্ডিশন আছে, এখানেও একটা কন্ডিশন আছে। যদি এই যে কোশ্চেনটা করে আমি অতগুলো কথা বলে মেইন পয়েন্ট হারায় ফেলছিলাম, এই অ্যাকাউন্টিং পলিসি যখন রিট্রোস্পেক্টিভ হয়, যখন ভলান্টারি লেভেলে করেন, কিন্তু যদি আইএফআরএস কখনো বলে কোন একটা চেঞ্জ করতে পলিসি, তখন আইএফআরএসই বলে দেয় এই ট্রানজিশনটা কিরকম হবে। কি বললাম? আইএফআরএস যখন কোন একটা একটা পলিসি, একটা আইএফআরএস চেঞ্জ করার মাধ্যমে আরেকটা আইএফআরএস কে ইম্প্যাক্ট করে, তখন আপনার পলিসি চেঞ্জ করতে হয়, তখন ওই আইএফআরএসটা, নতুন আইএফআরএসটা বলে দিবে যে ট্রানজিশন পিরিয়ড হবে কিরকম। ট্রানজিশন পিরিয়ড কিরকম, আমি এক্সাম্পল দিই। যখন আপনার খেয়াল করেন, যখন আপনি IS-17 ছিল, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইটা কিন্তু আপনি পয়সা দিয়ে পাবেন না, কারণ এভাবে কেউ পড়াবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ সহ পৃথিবীর কোথায় আইএস কে এভাবে পড়াবে না, মানে আমার মতো সহজ করে। আমি যেহেতু নিজে খুব অ্যাভারেজ মানুষ, বুঝি কম, এই জন্য আমি খুব সহজ করে বলার চেষ্টা করি। IS-17 ছিল হচ্ছে লিজ। এই লিজের দুইটা অপশন ছিল, আপনার অপারেটিং লিজও ছিল, ফাইন্যান্স লিজ বা ক্যাপিটাল লিজ ছিল। কিন্তু যখন এটাকে IFRS 16 আসছে, তখন বলছে যে না, এই অপারেটিং লিজ বলে আর কিছু থাকবে না, আপনি অপারেটিং লিজ নামে কিছু থাকবে না। যেহেতু থাকবে না, অতএব পলিসির থেকে আপনি সরাই দিবেন। সরাই দিলে আপনি IFRS 16 বলে দিচ্ছে যে আপনি প্রসপেক্টিভ করলে হবে, আগেরটা ঠিক করার দরকার নেই, আগের পেপার টেপার ঠিক করে আনেন, কিন্তু রিএস্টেটেড করতে হবে না। যদি বলে থাকে তাহলে ওইটাই মানতে হবে। অথবা এই যে আপনি বললাম যে 2000 সালের পরে এসে আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনের লিফোটা 2003 সালে, টু বি ভেরি স্পেসিফিক, লিফোটা, LIFO, লিফো মেথডটা বাদ হয়ে গেল। তা আপনি আগে লিফো মেথড ফলো করতেন, এখন লিফো মেথড বাদ দেওয়ার সময় বলে দিবে যে এইটা কি আপনি তখনকার সময় রিস্টেটেড করতে হবে কি হবে না। আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। IS-1 আমরা পড়েছি না সবাই? তো এই ক্লাসে যারা আছেন, আমার IS-1 এর ক্লাসটা সবাই করছেন না? ইয়েস আর নো? জি স্যার। জি জি স্যার। স্যার। তখন আপনাকে স্যার বলছিলাম না, অবশ্যই। তখন আপনারা বলছিলাম আইএফআরএস না 18 স্যার বলছিলেন স্যার। জি জি স্যার। IFRS 18 আসতেছে। এখন IFRS 18 এর সময়, এই যে ধরেন IS-1 বন্ধ হয়ে 18 আসলো, 18 এর সময় কি বলছে বলেন তো, যে এই যে একটা অ্যাকাউন্টিং পলিসি IS-1 থেকে 18 আসছে, তখন কি ওখানে কিছু বলা ছিল? আমি একটু একটা কথা বলছিলাম, দেখি কার মনে আছে বা কে খেয়াল করছেন। এটা কি রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হবে নাকি প্রসপেক্টিভ ইনকাম হবে, হবে ইম্প্যাক্ট হবে, বলেন তো? স্যার প্রসপেক্টিভ। নো নো নো, না ওই না না আইএস স্যার, হ্যাঁ, ওখানে ওই রিড IS-18 বলা ছিল একটা জায়গায়, আমি হয়তো, রেট্রোস্পেক্টিভ। হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ হবে। জি দেখেন স্যার, তাহলে এটা হবে কোনো স্যার। কোনো জায়গায়, কোনো কোনো, দেখেন কত বিশাল একটা বিষয়, কত সহজভাবে বলার চেষ্টা করতেছি, যে যখন আপনি নিজের থেকে পরিবর্তন করবেন, আপনি ফিফো থেকে ওয়েটেড অ্যাভারেজ যান, আপনি হচ্ছে স্টেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন থেকে আপনি চলে আসেন হচ্ছে সাম ইয়ার ডিজিট মেথড, আপনি চলে যান হচ্ছে আপনি কস্ট কস্ট মেথডে অফ IS-16, মানে IS-16 মানে এই আপনার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট ছিলেন কস্ট মেথডে, চলে গেলেন হচ্ছে রিভ্যালুয়েশন মেথডে। অল আর বেসিক্যালি আপনার ভলেন্টারি, নিজের খামখেয়ালি ইচ্ছা মতো চেঞ্জ করলেন, ইচ্ছা মতো চেঞ্জ করলে নো অপশন রিট্রোস্পেক্টিভ। আর যদি কোনো অন্য IFRS আপনাকে বলে দেয়, তখন সেই বলে দিবে যে এটা কি রিট্রোস্পেক্টিভ হবে, মানে প্রিভিয়াসটা কারেকশন করতে হবে নাকি না, প্রিভিয়াস করার দরকার নেই, ফরওয়ার্ড লুকিং সামনেটা করলে হবে। তাহলে এক নম্বর শেষ। এস্টিমেট অলওয়েজ প্রসপেক্টিভ। আর এররের ক্ষেত্রে কি রিট্রোস্পেক্টিভ হবে, কিন্তু কখনো কখনো ভুলটা কবে করছেন আপনি বের করতে পারছেন না। দুইটা কারণ হইতে পারে। ভুলটা মাত্র 500 টাকা বা 5,000 টাকা, যেটা নট ম্যাটেরিয়াল, ইমম্যাটেরিয়াল, ইমম্যাটেরিয়াল। আর টাইমিংটা ইমপ্র্যাকটিকেবল, আপনি খুঁজে বের করতে পারছেন না কখন ভুলটা করছেন। এইটা যদি অডিটরকে প্রুফ করতে পারেন, প্রিপারার, যে আমি আসলে ভুল করেছি, দ্যাট ওয়াজ মাই আনইনটেনশনাল মিস্টেক, এবং কবে করেছি সেটাও বের করা যাচ্ছে না, তাহলে এই যে ইমপ্র্যাকটিকেবিলিটি অফ রিএস্টেটিং যদি হয়, তাহলে এটাকে অপশন আছে যে আপনি প্রসপেক্টিভ ইম্প্যাক্ট দিতে পারবেন। অথবা যদি ছোট অ্যামাউন্ট হয়, 7 বছর আগের একটা ছোট্ট অ্যামাউন্ট ভুল করছিলেন, 500, 5,000 বা হোয়াট এভার দ্য কেস, অ্যামাউন্ট ইজ ম্যাটেরিয়ালিটি সাবজেক্টিভ, ম্যাটার টু, মানে কোম্পানি কেস টু কেস ভ্যারি করে। যদি আপনি যদি আপনি এরকম কোনো অ্যামাউন্ট হয় যেটা আপনার থ্রেশহোল্ড অনুযায়ী ইমম্যাটেরিয়াল, এবং সেটা 7 বছর আগে হয়েছে, তাহলে আপনার পেপার ওয়ার্ক কত বেড়ে গেল, 7 বছর ধরে কারেকশন করতে হবে, করে এনে কারেন্ট ইয়ার, ইমিডিয়েট কারেন্ট ইয়ার, মানে করসপন্ডেন্স কম্পারেটিভ ফিগার দেয়া ইয়ার, এবং সেই ইয়ারের ওপেনিং ব্যালেন্স, তিনটা নিয়ে একটা আপনার রিএস্টেটেড ফিগার নিয়ে বসাতে হবে, হুইচ ইজ ভেরি কাম্বারসাম, কস্টলি, টাইম কনজিউমিং।
এই কারণে এই ইমম্যাটেরিয়াল হলে সেইখান থেকে ওয়েভার দেয়া আছে যে এরর যদি ইমপ্র্যাকটিকেবল হয় অথবা ইমম্যাটেরিয়াল হয়, তাহলে আপনি হচ্ছে এটাকে আপনি হচ্ছে প্রসপেক্টিভ ইম্প্যাক্ট দিতে পারবে। আর যদি এটা প্র্যাকটিক্যাল এবং ম্যাটেরিয়াল হয়, প্র্যাকটিক্যাল এবং ম্যাটেরিয়াল হলে রিট্রোস্পেক্টিভ দিতে হবে। এই তিনটা কি বোঝা গেছে? আমি কিন্তু IS-8 কিন্তু তিনটা লাইনের ভিতরে 100%, বিলিভ মি, IS-8 তিন লাইনের ভিতরে 100%-এর সবকিছুই বলে দিচ্ছে, কোনো রকম কোনো গ্যাপ রাখেনি। বোঝা গেছে? বোঝা গেছে কিনা এখন বলেন। জি স্যার। হ্যাঁ জি বলেন। স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে যদি কোনো কোশ্চেন না থাকে, আছে কোনো কোশ্চেন? না স্যার, এটা তো আপনার ওকে আমাদেরকে বোঝা গেছে। ওকে, তাহলে দেখেন, এটা তো দেখালাম চেহারাটা কেমন, এটাও দেখালাম। এবার আমি একটু আপনাদের জন্য IFRS 18-এ আপনাদের জন্য আমি একটা ভিডিও বানাবো, দেখে আমি ডিটেইল, আগে তো একটা মানে একটা ওভারঅল ইয়ে দিয়েছি, ওভারঅল একটা আলোচনা করেছি, কিন্তু আপনাদের জন্যও করতে হবে আর ইন্টারন্যাশনালি করতে হবে। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে বাংলাদেশের পক্ষ হয়ে আমি হচ্ছে বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, ICAB থেকে আমাকে নমিনেট করছে সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। সাফার হচ্ছে যেসব কমিটি থাকে, সেই কমিটির একটা কমিটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর, সরি, কমিটি ফর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। সেটাতে বাংলাদেশ থেকে আমার নমিনেশন আছে। বাংলাদেশে একটা সাফা কনফারেন্স হয়েছিল, তখনও আমি ওটাতে জয়েন করছিলাম। আর আগামী 14 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং সাফা কনফারেন্স আছে, সাফা বোর্ড মিটিং এবং কমিটি মিটিং। সেইখানে কিন্তু আমি ওই যে আমাকে যেন 3 বছরের জন্য যেহেতু নিয়োগ মানে নমিনেশন করছে, এই 3 বছর ধরে ইনশাল্লাহ আমি ওই ওই কমিটিতে কাজ করব। তো এখানে দেখেন সুযোগ কি, শুধু বাংলাদেশ না, এর আগেও আমি আপনাকে বলছি ট্রেন দ্য ট্রেনার, মানে IFRS এর যারা তৈরি করে, ড্যারেল স্কট বা ড্যানিয়েল যারা ছিল IFRS ফাউন্ডেশনের, তাদের সাথে শ্রীলঙ্কায় 2013 সালে আমি একটা 5 দিনের ট্রেন দ্য ট্রেনার্স কোর্স করে আসলাম, টট বলে, টিওটি। তো সেটা একটা আলহামদুলিল্লাহ সুযোগ ছিল। তারপরে এই বইটা মানে বইটা কম্পাইল করলাম, কাজ করলাম, এই কারণে কিন্তু নলেজটা বেড়েছে। এখনো কিন্তু কারেন্ট কন্টেম্পোরারি নলেজ আমাকে ম্যান্ডেটরি শিখতে হয়। যেহেতু ম্যান্ডেটরি শিখতে হয়, জানতে হয় এবং রিসার্চ করতে হয়, আমি কিন্তু ওইটাকে আপডেট করে ক্লাসে যাই বলি না বলি, প্রায়শই আপডেটগুলো আবার ভিডিও বানায় ছাড়াই দিই। আপনারা যখন IFRS নিয়ে খুব বেশি কাজ করবেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করলে আপনি দেখবেন কারেন্টের বাংলায়, মানে ইন্ডিয়ানরা প্রচুর করে বা অন্যরা করে ডিফারেন্ট ভাষাভাষী, বাট বাংলায় বুঝতে যতটা সোজা হয়, একজন নন নেটিভ নন বাঙালি পার্সন যখন বুঝায়, সেটা হিন্দি উর্দু বা ইংরেজি হলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়। আবার আমার প্যাটার্নে, আমার যে প্যাটার্নে কথা বলি, যেভাবে বুঝাই, যেভাবে বলি, যারা আমার ইউটিউবে দেখেন বা কোর্সে আসছেন, তারা কিন্তু হ্যাবিচুয়েটেড, সো এটা দেখতে সুবিধা। আমি কিন্তু এই কারণেই আপনাদের ক্লাসের ভিডিওগুলো মাঝে মাঝে মোস্টলি এটাকে পরে কাটছাট করে তুলে দেই, যে যারা এই ক্লাসে ভবিষ্যতে আসবেন বা যারা এখনো আছেন, তারা যদি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি এই ভিডিওর লিঙ্কটা নাও পান, আমার নাম দিয়ে সার্চ দিয়ে কিন্তু ভিডিওগুলো প্রিভিয়াসলি পাবেন। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মানে সার্ভিস টু দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। তো সেই কারণে আমি যেটা বলতেছি যে আপনারা কিন্তু কানেক্টেড থাকেন, IFRS এর আপডেট দিলেই এটা আপনারা দেখে ফেলবেন, ঠিক আছে? এবং 1 ঘন্টা সময় যদি উইকলি ইউজ না করতে পারেন, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট আটকায় যাবে। তো যাই হোক, এটা আমার বইয়ের একটা ইয়ে বইয়ের একটা পার্ট। এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে IS-8 এর সামারি। বাট এখানে ছোট্ট একটা ভুল আছে। আহ, এটাকে এটাকে আমি যেহেতু জিপ করে ফেলছি, এই অ্যাকাউন্টিং, এটা এটা ঠিক আছে, এটা এই যে প্রসপেক্টিভের জায়গায় এস জায়গায় টি পড়ে গেছিল, ওই বইটাও ভুল রয়ে গেছে। যাই হোক সরি, যেটা ওই আমি যখন লিখেছি, যখন এইটাকে যখন যারা হচ্ছে বই কম্পাইল করার সময় এটাকে প্রসপেক্টিভের জায়গায় টির জায়গায় এস দিয়ে ফেলছে, প্রসপেক্টিভ হবে। আর এটাকে বলে রিট্রোস্পেক্টিভ, এই যে রিট্রোস্পেক্টিভ, প্রসপেক্টিভ রিট্রোস্পেক্টিভ, যাই হোক। তো এনিওয়ে সরি, এটা একটা অনাকাঙ্ক্ষিত ভুল, এখানে আপনারা প্রসপেক্টিভ পড়বেন। আচ্ছা, এবার আসেন IS-8, এটার কি? এটা হচ্ছে স্যাটিসফাই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ দ্য কম্পারেবিলিটি অ্যান্ড রিলেভেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। তার মানে এইটা আমরা যখন, বলেন তো এই টার্মগুলো কোথায় বলছিলাম? সবার একটা ফাউন্ডেশনে একটা ক্লাস নিয়েছিলাম প্রথম ক্লাসের দিকে, সব ইনফরমেশন কোনটা? ইনফরমেশনের ক্ষেত্রে রিলায়েবিলিটি হতে না হবে না এবং না না না, সঠিক। কোথায় বলেছিলাম এই টার্মগুলো, কোন কনটেক্সটে বলছিলাম বলেন তো? কোন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পড়াতে যে এই কম্পারেবিলিটি, রিলেভেন্স,
রিলায়েবিলিটি টার্মগুলো পড়িয়েছিলাম, ডিসকাস করেছিলাম। এটা IS 1-এও আছে, বাট এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে সুন্দর করে বলা আছে। তার মানে আপনার ওখানে বলছিলাম যে টু স্যাটিসফাই দ্য কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স, মানে কোয়ান্টিফাই তো ফিগার ফিগার দিলেই হবে না, আপনার একটা কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক ঠিক রাখতে হবে যাতে করে কম্পারেবল হয়। ধরেন আপনি একবার ধরেন আপনি কি হলো, এটা কেন কথা বলি, এটা এই লাইনটারও একটা মিনিং আছে, প্রত্যেকটা লাইন, এভরি লাইন হ্যাজ সিগনিফিকেন্ট একটা আছে, আপনারা হয়তো ধরতে পারেন না, কিন্তু প্রত্যেকটা লাইনের ভিতরে আছে। আমি যখন লাইন পড়িয়ে দিই তখন ইজি মনে হয়। ধরেন আপনি একবার করলেন হচ্ছে ফিফো, আর একবার করলেন ওয়েটেড অ্যাভারেজ, আর একবার করলেন LCM। তাহলে দেখেন তো, যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়বে ফিফো অনুযায়ী একরকম ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে, ব্যালেন্স শিটে ইনভেন্টরি একরকম ভ্যালুয়েশন হবে, আর সিওজিএস এ একরকম যাবে। এই জিনিসটাই ওয়েটেড অ্যাভারেজ হলে আরেক রকম, ওই জিনিসটাই LCM হলে আরেক রকম। এখন যে এই যে ধরেন 3 বছরে 3 মেথড দিয়ে যদি করেন, তাহলে এই বছরের সাথে কম্পারেবিলিটি এইটার এটার কি মানে এই মানে ছাগলের সাথে ছাগলের কম্পারিজন, গরুর সাথে গরুর কম্পারিজন, অথবা আপনার স্কুলের সাথে স্কুল, কলেজের সাথে কলেজ, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, এই বেঞ্চমার্কিং এর অসুবিধা হয় কিনা বলেন তো? 3টা মেথড যদি 3বার করি, 3 রকম পলিসি নিয়ে, এটা কি কম্পারেবিলিটি অসুবিধা হয় কি হয় না? হয় স্যার। অসুবিধা হয়। তাহলে তাহলে এইটা হচ্ছে একটা পয়েন্ট যে কম্পারেটিভ অসুবিধা হয়। আর একটা কি রিলেভেন্ট, ইরিলেভেন্ট হয়ে যায়। এই বছর ফিফো, আগের বছর একটা, তো এটা মাথা খারাপ হয়ে যাবে, রিলায়েবল হয় না। যখন ইন্টেনশনালি আপনি লোকজনকে কনফিউজ করবেন, একবার প্রফিট বাড়ায় দেখাবেন, একবার কমায় দেখাবেন, যখন আপনার ইচ্ছা থাকবে যে মার্কেটে আপনি শেয়ার সেল করে দিবেন, লেটস সে আপনি লিস্টেড কোম্পানি, আপনার ইচ্ছা যে মার্কেটে আমি শেয়ার সেল করে দিব, তখন এমন একটা ভ্যালুয়েশন মেথড দেখাবেন যাতে করে আপনার সিওজিএস কম হয়, ইনভেন্টরি বেশি হয়। তাহলে কি হবে, ওই সময় আপনি কিন্তু শেয়ার সেল করে দিলেন। এরপর তো কিছুদিন পর চুপচাপ আপনি অ্যাকাউন্টেন্টে, আপনি বোর্ডে আছেন, ডেকে বললেন যে ভাই এবার এমন একটা মেথড ধরো যাতে করে প্রফিট কমে আবার অ্যাসেট বাড়ে, মানে প্রফিট কম অ্যাসেট হাই। তো তখন আবার কি হবে, আবার হচ্ছে মানুষজন দেখবে যে না, এই গত বছর তো ভালোই করছিল, এবছর তো ভালো করে নাই, তখনই কিন্তু আপনার এটা শেয়ারের দাম পড়ে যাবে, আপনি আবার নিজে নিজে কিনবেন। তাহলে এটা যদি করতে থাকেন, আপনার রিলায়েবিলিটির অসুবিধা হবে কি হবে না হবে বলেন স্যার। তো? তাহলে এখন দেখেন এই প্রত্যেকটা লাইনে লাইনে বোঝার কিছু আছে কি নাই বলেন তো? আছে স্যার। স্যার আছে। তার মানে তার মানে একই জিনিস যে বারবার দেখলে লাভ হবে, কারণ এক জায়গায় এইভাবে কিন্তু আগে কোনো ক্লাসে নেই, এই ফার্স্ট টাইম আপনাদেরকে এইভাবে বুঝাইলাম। এই জিনিসটা এইভাবে কোনো ক্লাসেই বলিনি আমি, এই ক্লাস স্যার অন্তত স্যার শতবার আমি নিয়েছি। জি, স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার। বলেন বলেন প্লিজ। স্যার মানে ফার্স্ট টাইম থেকে ক্লাসে শুরু করে এই পর্যন্ত স্যার আপনার যতগুলো আলোচনা শুনছি স্যার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, এটা অনেক ভালো লাগছে স্যার। ভেরি মানে আই এম ভেরি ইমপ্রেসড স্যার। মানে এই হ্যাঁ, যে স্যার এখন যে আপনার যে উদাহরণ দিয়ে দিয়ে কত সুন্দর করে স্যার আমাদেরকে মানে মানে বুঝালেন স্যার। রিয়েলি হ্যাঁ, আই এম ভেরি ইমপ্রেসড স্যার। না ওইটা ওইটা ঠিক আছে, ওইটা হয় কি আলহামদুলিল্লাহ স্যার। মানে এক এক সময় এক এক ভাবে থাকে তো, জি স্যার, জি এক স্যার, এক সময় একভাবে থাকে। ধরেন জি স্যার। অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে, অডিয়েন্স যদি তারায় থাকে, অডিয়েন্স যদি অন্য কোশ্চেন করে করে আমার মেইন জায়গায় আটকায় ফেলে, কারণ আমি তো হিউম্যান বিং, আমার এরর থাকবে, এবং অবশ্যই, অবশ্যই। আপনার এক এক সময় এক এক ভাবে জি বেরোবে, স্যার, দেখেই তো ডাইভার্সিফাইড। যদি একই কথা অবশ্যই। মুখস্থ বলতে থাকতাম, জি যে ওই যে স্লাইড মুখস্থ করে আসছি খালি বলতে থাকতাম, জি আপনারা জি। পছন্দ করতেন না। না এবং না, এই অবশ্যই। IS 1-এর যদি 8টা ভিডিও আমার এখানে থাকে, বা জি IS 8-এর 8টা ভিডিও থাকে, এবং আমি 100 জায়গায় পড়ায় থাকি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, BICM বাংলাদেশ, মানে বিভিন্ন জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি, CA CMA CS, যত জায়গায় নিয়েছি ততবারই নতুন নতুন কিছু সুযোগ থাকে, কারণ ওই যে অডিয়েন্স ডিফারেন্ট, কোশ্চেন ডিফারেন্ট, এনভায়রনমেন্ট ডিফারেন্ট, বাট কনটেক্সট তো একই। বলার ওয়ে ডিফারেন্ট, মানে ডিফারেন্ট কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আসেন তাহলে এটা বুঝলাম। আর এটা তো অলরেডি আপনাদেরকে বলেছি, 3টা জিনিস, 3টা জিনিস কি কি বলছি? অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং পলিসি মানে ওই যে শুরুতে স্কয়ার ফার্মের দেখাচ্ছিলাম, যে কিছু কমন ইনফরমেশন দিল, তারপরে বললো সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি, এরকম নামে বললো, ঠিক আছে? সেই পলিসি সেট করবার নিয়মটা এখানে বলা আছে। রিলেভেন্ট IAS আর ম্যান্ডেটরি। দেখেন কত ক্লিয়ার, IS 8-এ ক্লিয়ারলি বলা আছে যে অ্যাকাউন্টিং পলিসি করতে গেলে যেখানে কোনো পার্টিকুলার IAS থাকবে সেটা আপনাকে নিতে হবে কি না হবে না, এটা ম্যান্ডেটরি। তো রিলেভেন্ট IAS মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। জি। এখন কোশ্চেন হচ্ছে এইখানে আসলে একটু কারেকশন হবে, কারণ এই IS 8-এর যখন ছিল তখন তো IS ছিল, যখন এরপর IFRS আসছে না, তার মানে এখানে হবে রিলেভেন্ট IFRS বললে পুরা কাভার করতো, যদি IS বলতে হয় তাহলে বলতে হবে IAS অ্যান্ড IFRS আর ম্যান্ডেটরি। তাহলে এটা আমরা সেন্সে বুঝি, বাট এটা হচ্ছে ভেরি স্পেসিফিক, ঠিক আছে? যাই হোক,
এরকম টুকটাক ইয়ে থাকবে, বাট আমি সেটা ক্লিয়ার করবো না। আমার চোখের সামনে পড়লে আমিও যদি ভুল পড়ায় থাকি পরে আবার কারেকশন করে দেই। মানে এত বড় এরিয়া, 1700 পাতার একটা আইএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সহ, প্রায় হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 89 পাতা, আইএস আইএফআরএস এর ভিতরে ইফরিক আছে, এসআইসি আছে, সবকিছু মিলে ইন্টারপ্রিটেশন মিলে এটা বড় রোবাস্ট 2000 পাতার মতো একটা টোটাল আপনার হচ্ছে 40-র মতো আইএস আইএফআরএস। সেইখানে আসলে সবাই যে মেমোরাইজ করে যে কনফার্ম করতে পারে তা না, বাট পড়াতে 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 টু সাম এক্সটেন্ট একটা কনফিডেন্স গ্রো করছে, ইনশাল্লাহ কানেক্ট করতে পারি। বাট তারপরেও তো মানুষ হিউম্যান এররের বাইরে না। তো যাই হোক, এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে রিলেভেন্ট আইএস আর ম্যান্ডেটরি, মানে আইএস থাকলে সেটা ফলো করতে হবে। হোয়ার, পরের লাইন বলছে হোয়ার রিলেভেন্ট আইএস, হোয়ার দেয়ার, হোয়ার দেয়ার ওয়াজ নো ইলেভেন্ট আইএস, তখন রিলেভেন্ট আইএস যদি না থাকে তখন কি হবে? রিলেভেন্ট আইএস না থাকলে তখন হবে হচ্ছে কি আপনার হচ্ছে জাজমেন্ট ইন লাইন উইথ আইএস ফ্রেমওয়ার্ক। আইএস ফ্রেমওয়ার্ক মানে কি বলেন তো দেখি, বলতে পারেন কিনা? আইএস ফ্রেমওয়ার্ক মানে কি? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কথা বলছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, আইএস, আইএস বা আইএফআরএস, জি স্যার। এটার ফ্রেমওয়ার্ক মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা খেয়াল করবেন। আচ্ছা, আর নিচেরটা কি বললাম? অ্যাপ্লাইড কনসিস্টেন্টলি। কনসিস্টেন্ট, শুরুতে যে কথাটা বলছিলাম, শুরু যেটা দেখাইছিলাম, ওই স্লাইড ওই ইয়েটার সাথে এটা মিল পাইছেন যে বলছিলাম যে কনসিস্টেন্টলি হইতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে আচ্ছা, হবে স্যার। তার মানে এইটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি সেট করার পূর্ব শর্ত, এটা করতে হবে। আচ্ছা, এবার আসেন, তাহলে পলিসি সেট করার তিনটা নিয়ম বলে দিছি, যে সরাসরি আইএস থাকলে আইএস করতে হবে। যদি আইএস কোথাও ক্লিয়ারলি না থাকে তাহলে হচ্ছে আইএস, আইএস এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে সাংঘর্ষিক না করে আপনি ইউ ক্যান সেট ইউর ওন পলিসি, বোর্ড অ্যাপ্রুভাল হইতে হবে, এবং এমন কিছু করবেন না যাতে করে পরের বছর অডিটর এসে আপত্তি করে। বোর্ড রাজি হইতে হবে, সিএফও রাজি হইতে হবে, এগুলো হয়ে টয়ে ফাইনালি হচ্ছে অডিটরকে পাস করে, অডিটর থেকে পাস করে, মানে অডিটরের থেকে গো অ্যাহেড নিয়ে আপনাকে যাইতে হবে। এবং শুধু তাই না, আপনি কনসিস্টেন্টলি একই রকম করবেন, একবার ফিফো সরি, একবার ফিফো, একবার ওয়েটেড অ্যাভারেজ, একবার এলসিএম, নো, ইউ আর নট অ্যালাউড টু ডু সো, ইউ আর নট অ্যাবসলিউটলি অ্যালাউড টু ডু সো। সো এটা করা যাবে না, এটা আমরা দেখলাম। এখন কোশ্চেন হচ্ছে, যদি পলিসি চেঞ্জ করতেই হয়, যদি পলিসি চেঞ্জ করতে, তখন কি বলছে এই দেখেন, চেঞ্জ ইন অ্যাকাউন্ট পলিসি ওয়েন নিউ আইএস ইস্যু, তখন হচ্ছে আইএস বললে, যেমন আমি একটু আগে বললাম, আইএস 1 বন্ধ করে, আইএস আইএফআরএস 18 হয়ে গেল, তো আইএস তখন যা করতে হবে আইএসই বলে দিবে, এটা আপনার কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই, বলে দিবে। ওয়েন রেজাল্ট উইল বি মোর রিলেভেন্ট অ্যান্ড রিলায়েবল। অনেক সময় হয় কি যে আপনি দেখলেন যে বারবার করে আপনি ফিফো ফিফো তো করছেন, আপনার ইন্ডাস্ট্রির অন্য অন্য কম্পিটিটররা সবাই করতেছে ওয়েটেড অ্যাভারেজ, কারণ এটার ভিতরে কিছু ওয়েটেড অ্যাভারেজ এবং ফিফোর ভিতরে কিছু ব্যাপার আছে। ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে বারবার ফ্রিকোয়েন্সিতে কিনলে, যদি আপনি আপনার সফটওয়্যারটা যদি স্ট্যান্ডার্ড কস্টিং ফলো করে থাকে, স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে এটা অ্যাকাউন্টিং এর, এই আইএফআরএস ইস্যু না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা টার্ম, এবং ওইটা সফটওয়্যারে ইনবিল্ট থাকে যে আপনার ইনভেন্টরির বম সিলেকশনের ক্ষেত্রে, বিল অফ ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে যখন কস্ট ক্যাপচার করে, সেই কস্ট ক্যাপচার করার সময় এইটা কি আপনার ওয়েটেড অ্যাভারেজ মেথড অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্টিং অনুযায়ী করবে নাকি ফিফো অনুযায়ী করবে, তার উপরে অনেক সময় রিলায়েবল হয়। তো সেটার সাথে ম্যাচ রেখে এটা করতে হবে। আর একটা কি রেট্রোস্পেক্টিভ, এবং এইটা যাই করেন না কেন, আইএস যদি কিছু বলে থাকে সেটা ফলো করবেন, আইএস যদি না বলা থাকে তাহলে ডেফিনেটলি রেট্রোস্পেক্টিভ, যেহেতু আপনি ভলান্টারি চেঞ্জ করছেন। সো এটা আগেও বলেছি, ওই ওই 1 নম্বর স্লাইডও ছিল। আর ইয়ের ক্ষেত্রে কি বলছি, পলিসি অ্যাকাউন্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে এটা এটা কোনো চান্স নেই, এটা প্রসপেক্টিভ হবে, রিট্রোস্পেক্টিভ হওয়ার চান্স নেই। আর আইএস আর এররের ক্ষেত্রে কি বলছি, এরর অথবা অমিশন হবে হচ্ছে আপনার রিট্রোস্পেক্টিভ, তবে কন্ডিশন হচ্ছে যদি ইমপ্র্যাকটিকেবল হয়, এবং যদি এটা হচ্ছে আপনার ইয়ে হয়, ইমপ্র্যাকটিকেবল হয় এবং যদি ইমম্যাটেরিয়াল হয়, তাহলে আপনি প্রসপেক্টিভ ইম্প্যাক্ট দেখাতে পারেন। সব কিছু কিন্তু কাভার করে ফেলছে, এই দেখেন, অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট, এরর। এররের ক্ষেত্রে কি বলছি, আমার বইটা যাদের কাছে আছে না হলে কালেক্ট করে নিয়েন, সব এখানে সুন্দর করে আপনি, হয় কি সফট কপি থাকলে তো একরকম পড়ায়, বইয়ের ভিতরে দাগাদাগি করে বইয়ের ভুল বের করে আমাকে বলবেন যে এটা ভুল হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, বা এটা এটা আপনি লাস্ট এডিশনের পরে আবার এই অ্যামেন্ডমেন্ট আসছে, এভাবে দাগাদাগি করে পড়বেন। হ্যাঁ, তো যাই হোক, আমি এটা বললাম, একটা পিপিটি দেখাই, এটারই একটা পিপিটি আছে, ওইটা দেখালে আরেকটা হয়তো পিপিটিতে কিছু এডিশনাল ইনফরমেশন থাকতে পারে। জাস্ট অ্যালাউ মি সাম 1 মিনিট ম্যাক্সিমাম।
তো যিনি বললেন যে আজকের ক্লাসটা সব মজা লাগছে, এর কারণটা হচ্ছে আজকে আমি অনেক ভেঙে ভেঙে বলছি। মাঝে মাঝে আইএস এত বড় যে আমি এত ভেঙে বললে ক্লাসে শেষ করতে পারবো না। সেই কারণে আসলে আমি বলতে চাই যে যারা বেশি করে পড়তে চান, যারা উইজডম ক্রিয়েট করতে চান, যারা এক্সপার্ট হইতে চান, তারা শুধু একটা ক্লাস একভাবে দেখলে হবে না। আমার ভিডিওগুলো দেখেন, প্রয়োজনে অন্যদের ভিডিও দেখেন, সমস্যা কি? আমি তো বলি নাই যে আমারটাই দেখতে হবে। কিন্তু ভিডিও দেখেন, বই পড়েন। আমার আইএফআরএস এর বইটার বাইরেও দু একজনে থাকতে পারে, বাংলাদেশে হয়তো কারণ নাই, বাট বিদেশে থাকতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা আছে, প্রয়োজনে কিনেন। একটু ইনভেস্টমেন্ট করেন নিজের উপরে, তাহলে দেখবেন যে ইউ ফিল ভেরি কমফোর্টেবল, অনেক সাহস লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, এটা বিভিন্ন ব্যাচে যখন পড়িয়েছি সেগুলোর হচ্ছে একসাথে করে রাখা। একসাথে আপনাদের তো প্রতি ক্লাসেই ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি আমি খুব জি, জি, মানে পার্টিকুলারলি। তো সোফার সবাই ম্যাটেরিয়াল পেয়েছেন। আচ্ছা, এখন এই আইএফআরএস IS 8-এর একটা পিপিটি ছিল, ওইটাতে দেখি কোনো কিছু কভার করা, হ্যাঁ একটু কভার করা দরকার আছে। সেটা হচ্ছে এইটা। এটা তো আমরা দেখেছি এস্টিমেট, এটা নিয়ে বলছি, এটা কিছু করার নেই। এইখানে এসে দেখেন, এটাও দরকার নেই। এই জায়গায় এসে এই স্লাইডটা, ওই যে যেটা এররের কথা বলছিলাম, দিস ইজ দ্য লাস্ট স্লাইড, এটা বললেই হয়ে যাবে। দেখেন, এটাও বলছি অলরেডি, বাট আমি পিপিটিতে দেখাই দিচ্ছি। যখন এরর হবে, ওয়েন এরর, এই যে এরর, ঠিক আছে, সরি, যখন এরর হবে, খেয়াল করেন, যখন এরর হবে তখন একটা কোশ্চেন করবেন। এরর হলে একটা কোশ্চেন, ইজ ইট ম্যাটেরিয়াল? তাহলে নো হলে কারেন্ট ইয়ারেই করে দিলে হবে। কারেন্ট ইয়ার মানে আপনি 2025 করলে 2025-এ চেঞ্জ করলে হবে, আগেরটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে না। রিট্রোস্পেক্টিভ রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে না যদি ইমম্যাটেরিয়াল হয়। আচ্ছা, তাহলে যদি অ্যান্সার ইয়েস হয়, তাহলে হচ্ছে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিবেন, এবং সেখানে কি করবেন, কম্পারেটিভ থাকবে, মানে 2025-এর জুনের সাথে 2024-এর থাকবে, আবার 2023-এর 1 জুলাই থাকবে। তার মানে ওপেনিং ব্যালেন্স আনতে হবে। সেই কথাগুলো অলরেডি বলেছি, বাট পিপিটি জি, থেকে স্যার। আরেকবার দেখালাম। সো আমি অলরেডি ডান, আমি একদম ক্লিয়ার করছি। শুধু লাস্টে মানে যেহেতু কমপ্লিট করতে চাই জিনিসটা, একদম পুরোটা বলতে চাই, সে কারণে ডিসক্লোজারে কি কি রাখতে হবে সেটা একটু দেখায় শেষ করি। আর আজকে অত্যন্ত অত্যন্ত টায়ার্ড, মানে সকালে উঠেই গেছি, তারপরে 2টা কোশ্চেন নিব। আপনারা প্রথম দুইজনই এই সুযোগটা পাবেন। হ্যাঁ, মানে ডিসক্লোজারে কি আছে দেখেন। ডিসক্লোজারে আছে এই যে, যে কোনো IFRS এ বললাম না যে লাস্ট পার্ট থাকে ডিসক্লোজার। ডিসক্লোজার হচ্ছে অ্যান এন্টিটি শ্যাল কি করবে বলেন তো? অ্যান এন্টিটি শ্যাল ডিসক্লোজ দ্য নেচার অফ দ্য প্রায়র পিরিয়ড। কি নেচারের ভুল করছেন? এটা কি কনসেপচুয়াল পলিসি রিলেটেড ভুল? তার মানে IS 12 কমপ্লাই করেন নেই, বা IS 36 কমপ্লাই করেন নেই, বা IS 33 কমপ্লাই করেন নেই, এরকম এরর? নাকি কোনো অ্যামাউন্ট 1,000 টাকা লিখতে যে 1 লাখ লিখছেন, এরকম এরর? নাকি অ্যাসেটটাকে লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করে ফেলছেন, অথবা এক্সপেন্সকে অ্যাসেট, অথবা অ্যাসেটকে এক্সপেন্স? দ্যাট সর্ট অফ নেচার অফ দ্য প্রায়র পিরিয়ড এরর, এটা বলতে হবে। ইচ প্রায়র পিরিয়ড এরর প্রেজেন্টেড ইফ প্র্যাকটিকেবল, ওই যে বলছিলাম, ডিসক্লোজ দ্য কারেকশন কি ইচ লাইন বাই লাইন এফেক্টেড। তার মানে এই যে যদি ব্যালেন্স শিটের আইটেম হয়, তাহলে ব্যালেন্স শিটের লাইন বাই লাইন দেখাবেন এরকম কম্পারেটিভে। ইনকাম স্টেটমেন্ট লাইন বাই লাইন দেখাবেন। ইপিএসটাকে রেস্টেট করে দেখাইতে হবে, ইপিএস এ ইম্প্যাক্ট পড়ে যায় যদি। অ্যামাউন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য কারেকশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য আর্লিয়েস্ট প্রায়ার পিরিয়ড। তার মানে বলছিলাম কি, আপনি ক্লিয়ার করছে 2025 করলে 24-এর জুন আর হচ্ছে 23-এর জুলাই, এই আর্লিয়েস্ট ওপেনিং পিরিয়ড এখানে বলা, অলরেডি আমি বলেছি এটা। Retrospective application is impracticable. Explain, describe how the error corrected. যদি বলেন যে না ভাই, আমি এটা ইমপ্র্যাকটিকেবল, অর্থাৎ আমি খুঁজে পাচ্ছি না কোন সময় ভুল করছি, অনেক রিজনেবল এফোর্ট দিয়েও আমি বুঝতে পারিনি যে কোথায় হয়েছে, সেই রকম হলে, অথবা অ্যামাউন্টটা যদি হয় হচ্ছে অ্যামাউন্টটা যদি হয় হচ্ছে ইমম্যাটেরিয়াল, তাহলে আপনাকে বলতে হবে ইমপ্র্যাকটিকেবল বা ইমম্যাটেরিয়াল হলে সেটার ইম্প্যাক্টটা কিভাবে করছেন, কারেন্ট ইয়ারের প্রফিট লসের সাথে দিচ্ছেন নাকি রিটার্ন অ্যানালাইসিস দিচ্ছেন, বা কি করছেন, এটা বলতে হবে। আর হচ্ছে সাবসিকুয়েন্ট পিরিয়ড নিড নট রিপিট দিস ডিসক্লোজার। এবারের মানে ভুল করছিলেন 2025-এর আগের কোন একটা পিরিয়ডে, 2025-এই এই নোটটা দিলে চলবে। পরে আবার 2026, 27, 28 দরকার নেই, বিকজ একবার তো আপনি ডিসক্লোজ করছেন। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য
ফর্মাল সেশন, যেটাকে আমি আপনাকে টোটাল সুন্দর করে বললাম। সো এখন একটা বা দুইটা কোশ্চেন নিতে পারি, প্লিজ। এই মেথডের মধ্যে থ্রি কলামটা শোনা যায় না, দেখাইতে হবে শুনতে পাই না ভাই। মানে রিট্রোস্পেক্টিভের ক্ষেত্রে তো থ্রি কলাম আমরা ইউজ করব, তো প্রসপেক্টিভের ক্ষেত্রে না, লাগবে না, লাগবে না, প্রসপেক্টিভ লাগবে না। রিট্রোস্পেক্টিভের ক্ষেত্রে, রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্টের ক্ষেত্রে রিস্টেটমেন্ট করতে হয় কমন। রিট্রোস্পেক্টিভ রিস্টেটমেন্ট মিলাই ফেলবেন। প্রসপেক্টিভ নো রিস্টেটমেন্ট, রিস্টেটেড করতে হবে না। ওকে, ডান। সেকেন্ড কোশ্চেন। তার ওই যে আপনি বলছিলেন ক্লাসের মাঝখানে ওই যে কি কি ক্লাস নিবেন ওই যে নেক্সট ডে, ওটার ওকে একটা। ওকে ওকে জি ওকে ওকে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসের ভিতরে, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসের ভিতরে একটা আছে হচ্ছে আপনার হচ্ছে IS-33, এটা নিব। IS-12, তো IS-12 এবং IS-33 এই দুটো একটু দেখে রেখেন। সময়, সুযোগ, এনার্জি, কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে যে কোনো একটা বা দুইটাই একদিনে শুরু করলাম, একটা শেষ করে। IS-33 একটু ছোট, IS-12 অনেক বড়। এই দুটোর একটা। তারপরে কোনটা করব সেটাও বলি। IFRS 15 রেভিনিউ রিকগনিশন। তো এই তিনটা আপনারা একটু মাথায় রেখেন। হুম স্যার আরেকটু একটা কোশ্চেন করি স্যার, ভ্যাট ট্যাক্সের যে ক্লাসগুলো স্যার, হুম ওগুলো কি হুম। স্যার আপনি নেবেন নাকি স্যার মানে আলাদা কোনো ট্যাক্সের টিচার আছে? আচ্ছা, এখানে ভ্যাট ট্যাক্সের জন্য পার্টিকুলারলি জি গত সেশনে আপনার হচ্ছে যে ট্যাক্সের জন্য একজন পড়াইছে, উনি চার্টার অ্যাকাউন্টেন্ট নিপন ভাই। জি ভ্যাটটা বোধহয় আমি নিয়েছিলাম না, ভ্যাটও আরেকজন নিছে। কোনো কোনো সেশনে ভ্যাটটা আমি নিজে পড়াই, কোনো কোনো সেশনে আরো একজন আছে, ইমরুল কায়েস চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, আরো কয়েকজন আছে। সো এটা আসলে মানে সমস্যা নেই, হ্যাঁ, মানে যেই পড়াবে। স্যার আমি একটু স্যার জাস্ট একটু যদি আপনি অ্যালাউ করেন স্যার একটু, বলেন মানে বলেন। জাস্ট বলতে চাচ্ছিলাম স্যার, আমি যেটা মানে একটু শুনলাম স্যার রঞ্জন কুমার ভৌমিক স্যার নাকি মানে অনেক ট্যাক্সের আমাদের স্যার সাথে রঞ্জন বসিও। দা হচ্ছে, রঞ্জন দা ভালো পড়ায়, বাট উনি হচ্ছে অনেক মানে একদম একাডেমিক্সিয়ান, তো উনি তো না, উনি তো ও প্র্যাকটিক্যালি উনারটা থিওরিটিক্যালি জানার জন্য যদি পড়েন, তাহলে আমাদের নাম প্র্যাকটিক্যাল, আমি যদি একাডেমিক থিওরিটিক্যাল পড়ি, ওনারটা আচ্ছা মানে তারপরেও আমি দেখতে পারি, বাট আমি যেটা বলছি হয়তো আপনি বুঝে পেয়েছেন বাই দিস টাইম। জি জি বুঝতে রঞ্জন পারছি দা স্যার, তো বুঝতে পারছি। মানে ওকে স্যার। একাডেমিক ইয়েতে বেশি পড়ে, তো যাই হোক অসুবিধা নেই, তারপরে আমরা ওনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারি। জি বাট ওনার ক্লাস তো আপনি ইউটিউবেও পাবেন। দাদা তো আমাদেরও ক্লাস নিতেন, মানে আমি জি যখন স্যার। সিএ পড়ি তখন উনি জি ক্লাস স্যার। নিতেন, বাট ওই যেটা হয়, দাদা তো ছিল অন্য পাশে, টেবিলের উল্টা পাশে। আমি ওনার মানে খুব ক্লোজ, ওনার বাসায় অনেক যেতাম। জি স্যার। ওনার শ্বশুরও চার্টার অ্যাকাউন্টেন্ট, ওনার দুজন শ্যালক, ওনার একজন আমাদের ফার্মে ছিল, আর একজন মানে সবাই, ওনার ইচ অ্যান্ড এভরিবডি চিন। ওনাদের ফ্যামিলির যত বিয়ে টিয়ে সেখানেও গেছি, এটা আমি পুরোটাই জানি। উনি যেটা হচ্ছে দাদা আমাদের সেই 2002-03 সালেও পড়াতো, এখনো পড়ায়। তো উনি হচ্ছে কি উল্টা পাশে, অর্থাৎ রেগুলেটর হিসেবে পড়াতেন। তো উনি তো কমিশনার ছিলেন, মেম্বার ছিলেন, অনেক কিছু ছিলেন, ট্যাক্স একাডেমি নিয়েছিলেন। আর এরা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা পড়ায়, ওরা তো টেবিলের এই পাশ থেকে দেখে, আপনার পাশ থেকে দেখে। জি সো স্যার। দুইটা দুই পার্সপেক্টিভ। বাট এটা হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, এটা মানে ওপেন ক্লাসে না জিজ্ঞেস করলেও চলতো। ঠিক আছে, স্টিল স্টিল ওকে। হ্যাঁ, জি বলেন স্যার। আর কিছু। শেষ? হ্যাঁ, তাহলে শেষ করি আজকের মতো ভাই। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জি। জি জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আসসালামু আলাইকুম।